দেখুন বেস ক্যাম্পের পর अपना बैग चेक करके उठाए, दूसरे का बैग ना उठाए। कृपया ध्यान दें, अपना बैग चेक करके उठाए, दूसरे का बैग ना उठाए। এটা চন্দনবাড়িতে চেকিং পয়েন্ট। এখানে চেকিং হলো আমাদের, এরপরে আমরা এন্ট্রি করছি। ফাইনাল চেকিং পয়েন্ট আমাদের চেকিং হয়ে গেছে, এবার বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। সামনে দেখুন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা শুধুমাত্র ঘোরার জন্য, আর বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা মানুষের হেঁটে যাওয়ার জন্য। এটা ভালো হয়েছে একদিকে, তার কারণ ঘোড়া আর মানুষ একসাথে গেলে পা স্লিপ করার অনেক ভয় থাকে। ঘড়িতে বাজে সকাল 5টা। দেখুন সবে সবে আলো ফুটছে, পদে পদে চেকিং পয়েন্ট। রাস্তা খুব সুন্দর আপাতত যা দেখতে পাচ্ছি। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পতাকাগুলোর পরে যে গাছের অংশটা, ওইখানেই হচ্ছে চন্দনওয়াড়ি বেস ক্যাম্প। আমি একটু আগেই বলেছি যে চন্দনওয়াড়ি বেস ক্যাম্পে আমি ঢুকেছি তখন 4:30। সব চেকিং ফেকিং হওয়ার পরে তারপরে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমি উঠছি। চড়াই আছে, খুব যে কম তাও নয়, খুব বেশি তাও নয়। আপাতত যা দেখতে পাচ্ছি, ওই দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে এসে তলা দিয়ে তারপরে এই পাশ দিয়ে উঠলাম। এখন সোজা এই পথ দিয়ে ওপরে যাব। আজকে তো শেষনাগ যাচ্ছি, সামনে আসবে পিছু টপ। পিছু টপের চড়াইটাই একটু বেশি। সকাল সকাল বেরোনোর একটা কারণ আছে জানেন তো। কারণটা হচ্ছে যত সকালে বেরোবেন ওয়েদারটা ঠান্ডা থাকে। সময় তখন ভোর 3:10। আমরা তখন পেহেলগাঁও থেকে 16 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছেছিলাম চন্দনওয়াড়ি, যা ছিল আমাদের অমরনাথ যাত্রার প্রবেশদ্বার। আরেকটিও আছে বালটাল, যদিও বালটালকে আমরা ফেরার রাস্তা হিসাবেই বেছে নিয়েছিলাম। চন্দনওয়াড়িতে পৌঁছে অগণিত দর্শনার্থীদের ভিড়ে আমরাও মিশে গিয়েছিলাম। এটা ছিল সেই মুহূর্ত যার স্বপ্ন লাস্ট কিছু বছর আগেই আমরা দেখেছি। কি আনন্দটাই না হচ্ছিল, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। চন্দনওয়াড়ি থেকে অমরনাথ গুফার দূরত্ব 34 কিলোমিটার মতো। অমরনাথ যাত্রাতে আছে অনেক লঙ্গরখানা, যেখানে ছিল রকমারি সুস্বাদু খাবারের সম্ভার। ফলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই ছিল না, শুধু টেন্ট ভাড়াটাই যা লেগেছে। প্রথম দিন হাঁটা ছিল শেষনাগ পর্যন্ত, যার অ্যাপ্রক্স উচ্চতা 11,500 ফিট, দূরত্ব 14 কিলোমিটার মতো। দ্বিতীয় দিনের জার্নি ছিল শেষনাগ থেকে পঞ্চতরণী, 14 কিলোমিটার মতো। তৃতীয় দিন 6 কিলোমিটার হেঁটে দর্শন করেছি অমরনাথ গুফা। আর সেই দিনেই বালটাল হয়ে 16 কিলোমিটার পথ অতিক্রম করে নেমে আসা। পুরাণে বর্ণিত আছে এই পেহেলগাঁও পথেই শিব পার্বতী গুফাতে যাত্রা করেছিলেন। কারণ ছিল মা পার্বতীকে অমরত্বের কথা শোনানো। কিন্তু ভোলে বাবার সঙ্গে থাকা নন্দী মহারাজকে পেহেলগাঁওয়ে রাখেন, নিজের জটার চাঁদকে রেখে যান চন্দনওয়াড়িতে, শেষনাগে গলায় জড়িয়ে থাকা সাপটিকে রেখে যান, আর মহাগুণ টপে পুত্র গণেশকে রেখে মহাদেব পার্বতীকে নিয়ে পৌঁছান ওই গুফাতে। তারপর শুরু করেন তার অমর কথা। কিন্তু এতটা পথ চলার পর ক্লান্ত হয়ে মা পার্বতী ঘুমিয়ে পড়ে। মহাদেব তা না দেখে এক মনেই বলে চলেছেন তার অমর কথা। ঠিক ওই সময় এই অমর কথা শুনে নেয়
ওই গুফাতে থাকা দুটি সাদা পায়রা। অমর কথা শেষ করার পর যখন দেখেন পার্বতী ঘুমাচ্ছেন আর ওই পায়রা যুগল অমরত্ব লাভ করেছে, তখন অনেকটা সময় অতিক্রান্ত। তা দেখে রেগে মহাদেব পায়রা যুগলকে হত্যা করতে গেলে পায়রা যুগল ক্ষমা চেয়ে বলে তাদেরকে হত্যা করলে তার বলা অমর কথা মিথ্যা হয়ে যাবে। তখন মহাদেব তাদের অমরত্ব স্বীকার করেন। কথিত আছে সেই থেকে এখনো পায়রা দুটি ওই গুফাতেই রয়ে গেছে, তাদেরকে এখনো দেখতে পাওয়া যায়। আমি যেখানে এসেছি এখান থেকে আর পিছু টপ 2 কিলোমিটার। পিছু টপটাই পর্যন্ত আপাতত খুব চড়াই। দেখুন রাস্তাটা কিভাবে উঠেছে ওপরের দিকে। এপাশ দিয়ে যাবে ওই যে সবুজ রঙের দেখতে পাচ্ছেন, ওপর দিয়ে গিয়ে আবার তার ওপর দিয়ে আর একটা রো। এইটাই ওপাশটা হচ্ছে পিছু টপ। ওই যে নিচে হলুদ আর নীল ছোট ছোট ছাতা ছাতা মতো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে চন্দনবাড়ি বেস ক্যাম্প। ওইখান থেকে এসে এই ওপর দিয়ে এসে এই সাইড দিয়ে এসে দেখুন উপরে উঠতে হবে। তারপর ওই সবুজ যে রেলিংটা দেখতে পাচ্ছেন ওর উপর দিয়ে দুটো আছে, তার ওপারে যেতে হবে। ওটা হচ্ছে পিছু টপ। প্রকৃতির দৃশ্যটা দেখুন, দুপাশে পাহাড়গুলো সবাই সূর্যোদয় হয়েছে, পাহাড়ের উপর পড়েছে। উঠতে আর 1 কিলোমিটার মতো বাকি। দেখুন কতটা চড়াই, দেখুন আশা করি দেখে বোঝা যাচ্ছে। ওপরটা দেখুন, সব থেকে হাইট বেশি। সাথে চলুন, আমিও যাচ্ছি আপনাদের সাথে। জয় ভোলেনাথ। দেখুন অলরেডি 2 কিলোমিটার চলে এসেছি, আর 2 কিলোমিটার পরে হচ্ছে পিছু টপ। বোর্ডেও লেখা আছে, জুম করে পড়ে নিতে পারবেন। এই দিক দিয়ে এবারে উপরে উঠে যাব। দেখুন ওই যে দূরে রাস্তাটা, ওইখানটা দিয়ে আমি এলাম। দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওটা দিয়ে এলাম। নিচে কতটা ডেপথ দেখুন। এই পাশ থেকে এসে ওই যে সামনে পিছু টপ। দেখুন পিছু টপে পৌঁছে গেছি। এবার এ পাশ দিয়ে উঠে যাব। এই নিচে থেকে আসলাম। কত দর্শনার্থী আসছে দেখুন। জজিওয়াল চলে এসেছি। 2 কিলোমিটার বাকি জজিওয়াল। আর এখান থেকে শেষনাগ টোটাল 7 কিলোমিটার। জাস্ট একটু ক্ষীরা মানে এখানকার শশা খেলাম, এনার্জিটা প্রচন্ড লস হয়ে যাচ্ছিল। আর অল্প অল্প জল এর সাথে খেতে খেতে যেতে হবে। গুড আফটারনুন। আমি অলরেডি শেষনাগ পৌঁছে গেছি। শেষনাগ ঝিলটা তো আপনাদের সবাইকে দেখালাম, আর এইটা হচ্ছে শেষনাগ গেট। আর ঠিক তার উল্টো দিকে এইদিকে আছে শেষনাগের যে থাকার জায়গাগুলো, ক্যাম্পগুলো, সেগুলো এই দিকটা। এগুলো ভেতরে ভান্ডারা আছে। আমি দুটোর মধ্যে যদি এইটা ক্রস করে দিতে পারি, তাহলে আমি ওপার থেকে ঘোড়া ধরে সোজা পঞ্চতরণী চলে যাব। এখন বাজে প্রায় 2টো। শেষনাগ থেকে আমি
বর্ডার ক্রস করে ঢুকে গেছি পঞ্চতরণী যাওয়ার জন্য। যে বর্ডারটা আছে সেটাই অলরেডি আমি একটা ঘোড়া নিয়ে নিয়েছি, আর পারছি না। এই ঘোড়াটা করেই আমি আজকে পৌষপত্রী পর্যন্ত যাব। বিকেল 5টা বেজে যাবে আমার পৌষপত্রী যেতে। ঘোড়াটা নেওয়ার একটা কারণ আছে। ঘোড়াটা নেওয়ার কারণটা হলো আমি আগামীকালই বাবার দর্শন করে আমি বালটাল ফেরার চেষ্টা করব। এটা ওয়াবেল টপ, এটা সব থেকে বেশি স্টিপ, আর এরপরে আসবে গণেশ টপ। এটা গণেশ টপ। বাজে এখন 3:30। আমি এখন গণেশ টপ বা মহাগুণ টপ, যেটাকে এমজি টপ বলা হয়, সেখানে আছি। দেখুন এখানে বরফ, এই সাদা জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বরফ, দেখেছেন? সব থেকে এখানে হাইট বেশি এই জায়গাটা। এখন আমি পৌঁছে গেছি পৌষপত্রী ভান্ডারায়। ঘড়িতে বাজে 3:30। দেখা যাক এখানে পৌষপত্রী ভান্ডারে কি পাওয়া যায়। সব থেকে বড় ভান্ডারা এটা। এখান থেকে পঞ্চতরণী 9 কিলোমিটার। দেখুন এখানে ফুড মেসেজও করা যায়। এখানে মোবাইল চার্জ দেওয়া হচ্ছে, মানুষরা রেস্ট নিচ্ছে। আই লাভ মহাদেব। দেখুন শিব দুর্গার একটা সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে। আর এবার ভান্ডারের মধ্যে ঢুকবো। ওরে বাবা, প্রচুর লোক। দেখুন কি না আছে, দেখিয়ে দিই। খেজুর, আমলকি, আমি এত নামও জানি না, শুধু দেখতে থাকুন। ক্ষীর আছে, কি দেয়, পায়েস, খাবার গুলো দেখে যান। সব থেকে বড় ভান্ডারা বলেছিলাম। ধোসা টোসা কিছু একটা বানানো হয়। বড়া, ইডলি, এই যে ধোসা। এখানে বিভিন্ন রকম কাবাব আছে, বুঝলেন? কাবাবের সাথে চাটনি, পকোড়া কিছু। এখানেও ধোসা আছে, फ्रूट्स আছে, বাঙালি। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন ভেতরটা। এতটা ক্লান্তি সত্যি নিরাময় হয়ে গেল এখানে এসে। চলুন এবার আমি কিছু খেয়ে নিই। এখন আমি পঞ্চতরণীর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। 9 কিলোমিটার রাস্তা, ঘোড়া ছেড়ে দিয়েছি। কি সুন্দর দূরের পাহাড়গুলো চকচক করছে। গুড মর্নিং, আজ 11 জুলাই। এখন বাজে ঘড়িতে সকাল 4:30। আমি আছি পঞ্চতরণীতে। কালকে
রাত্রির 8টায় পৌঁছেছি। তারপরে টেন্ট নিয়েছি একটা 850 টাকার বিনিময়ে, 8 জন থাকা যায়। আর এত ঠান্ডা ছিল কালকে 5 ডিগ্রি যে উঠে আর কোথাও যায়নি, কিছু খাইনি, জাস্ট কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 3টে থেকে রেডি হয়েছি, এবার বেরিয়ে যাব দর্শনের জন্য। ভান্ডারা প্রচুর আছে, যদি পারা যায় একটু চা শুধু খাবো, খেয়ে বেরিয়ে যাব। এটা পঞ্চতরণী বেস ক্যাম্প। এরকম ছোট ছোট টেন্ট আছে, কালকে ছিলাম। একটা টেন্ট আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইরকম টেন্ট, একসাথে 7-8 জন থাকা যায়, 850 টাকা করে রেন্ট। ঠিক রাস্তার ওই পাশটা নদী, আর ওদিকটা হচ্ছে মিলিটারি ক্যাম্প। এইদিকে হচ্ছে আমাদের পবিত্র গুহা। ভান্ডার আগে একটা খাওয়া যায়। এখন তো 4টে বেজে গেছে। আজকে অ্যাকচুয়ালি প্রচন্ড বৃষ্টির ফোরকাস্ট আছে, সেই জন্য যতটা পারবো তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। উচ্চতরণীতে ভান্ডারাগুলো। আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। একটা এটিএম খুঁজছি, অ্যাকচুয়ালি এখানে ক্যাশ ছাড়া কিছু চলে না। যদি পারা যায় একটু ক্যাশ তুলবো, ক্যাশ খুব শর্টেজ হয়ে গেছে। নিয়ে এসেছিলাম যা, এরা সমস্ত ক্যাশ নিচ্ছে। এটা মাথায় রাখবেন, এখানে আসলে সাফিসিয়েন্ট ক্যাশ নিয়ে আসবেন। আর এগুলো হচ্ছে টয়লেট, ছোট ছোট বায়ো টয়লেট। বায়ো না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। স্নান করতে গেলে আপনাকে যেটা নিতে হবে, 1 বালতি গরম জল 100 টাকা দিয়ে। দেখুন লিডার নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, আর একটু পরেই আলো ফুটবে। এই রাস্তাটা মন্দিরের দিকে যাচ্ছে। চেক ইন হলো আমাদের, আবার 6 কিলোমিটার যেতে হবে মন্দির বলতে গুফার দিকে। গুফার দিকে যাচ্ছে। ওই 5:30 মতো বাজে আজকে। সামনে বালটাল রাস্তা এসে মিলবে এর সাথে। পুরো সকাল এখনো হয়নি, আজকে ওয়েদার খুব খারাপ থাকবে। দেখুন প্রায় এসে গেছি। বাঁ দিকেরটা বালটাল রাস্তা, আর আমরা এটা দিয়ে যেটা পেহেলগাঁও রাস্তা দিয়ে আসছিলাম পঞ্চতরণী থেকে, সেটা বরফ জমে আছে দেখুন। আর দূরে যে রাস্তা, যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, ওটাই গিয়ে একটুখানি সামনে গেলেই বাবার গুফা। দেখুন বাবার গুফা দেখতে পাচ্ছেন। এবার জয় বাবা বরফানি। গুড মর্নিং। আজ 11ই জুলাই, ঘড়িতে বাজে এখন সকাল 5:30। 3:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, 4টে নাগাদ জার্নি স্টার্ট করেছি। এখন আমি এতদিনের অপেক্ষার, আমার যে ইচ্ছা ছিল যে জায়গাটা পৌঁছানোর, আলটিমেট পৌঁছতে পারলাম। টেম্পারেচার 3 ডিগ্রির কাছে। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটাই সেই হলি কেভ। শিবশম্ভুর অমর কথা শোনানোর জায়গা পার্বতীকে। আর কিছুক্ষণের মধ্যেই আমি ওই কেভের মধ্যে ঢুকবো, আপনারা সাথে থাকবেন। হ্যাঁ, কেভের মধ্যে ভিডিও কিছু করা যাবে না। বাবার গুফার একদম কাছে চলে এসেছি। এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই। ওই সাদা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোর ভেতর দিক দিয়ে ঢুকতে হয় বাবার গুফায়। বাবার কাছে একটাই নিবেদন, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। হার হার মহাদেব। সবাই তোমার ছত্রছায়ায় যেন বাঁচে। যতটা পারছি সামনে থেকে ভিডিও করার চেষ্টা করে আপনাকে দেখাচ্ছি। এরপরে আর সামনে যেতে দেবে না। 2026-এর অমরনাথ যাত্রা আজকে একটু আগে আমি সম্পূর্ণ করলাম।
এবারে 16 কিলোমিটার পথ অতিক্রম করে আমি বালটালে নেমে যাব, তারপর শ্রীনগর। বালটালে দুপুর 2টো পরে আর বাইরে যেতে দেওয়া হয় না, কারণ 4টের পর থেকে কোনো গাড়ি শ্রীনগরের দিকে যায় না। তাই আমাকে যত সম্ভব তাড়াতাড়ি বালটাল নেমে যেতে হবে। তারপর ওখান থেকে শ্রীনগরে থাকবো 2-3 দিন। ওখানে কিছু সাইট সিন করবো, আপনাদের দেখাবো। 16 তারিখে আমার হিমগিরি এক্সপ্রেস আছে, মানে রথের দিন। 18 তারিখে আমি বাড়ি পৌঁছে যাবো।